বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মনস্টার মুভি কং স্কাল আইল্যান্ড নিয়ে। এটি মনস্টার ভার্সের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এই মনস্টার ভার্সের প্রথম মুভি গডজিলা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই সেটা যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের আই বাটনে ক্লিক করে প্রথম এপিসোডটি আগে দেখে আসুন, তাহলেই সমস্ত স্টোরি আপনাদের কাছে সহজে বোধগম্য হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই আমরা 1944 সালের একটি ঘটনা দেখতে পাই। 1944 সাল মানে নিশ্চয়ই আর বলে দিতে হবে না, এই টাইমেই চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই টাইমে দুটি যুদ্ধ বিমান নিজেদের মধ্যে ফাইট করতে করতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি অজানা দ্বীপে ক্র্যাশ করে যায়, যার পর ওই দুই বিমানের দুই পাইলট মানে আমেরিকান এক পাইলট হ্যাঙ্ক মার্লো এবং জাপানি এক পাইলট গুপিয়েন ইকারি নিজেদের মধ্যেই লড়াই করতে শুরু করে। কিন্তু ওই লড়াইয়ের মধ্যেই তারা সেখানে একটি দৈত্যাকার বানর দেখতে পায়, যেই এই মুভির মেন চরিত্র মানে কং। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে মানে 1973 সালে। গডজিলা মুভির টাইম লাইন ছিল কিন্তু 2014 সাল, মানে টাইম লাইন অনুযায়ী এই মুভির ঘটনা গডজিলা মুভির আগে। ওকে, তো এখানে আমরা দেখতে পাই মার্কিন সরকারি সংস্থা মোনার্কের প্রধান উপদেষ্টা বিল রান্ডা এবং তার একজন সহকারী ভূতত্ত্ববিদ হিউস্টন ব্রুকস দুজনে মিলে প্ল্যান করে স্কাল আইল্যান্ড নামক রিসেন্টলি খোঁজ পাওয়া একটি দ্বীপে তারা অভিযান চালাবে, যেখান থেকে তারা আদিম প্রাণীদের খোঁজ পেতে পারে। আর এই প্ল্যান নিয়েই তারা দুজনে মিলে উপস্থিত হয় সিনেটর উইলিসের সম্মুখে, কারণ এই রকম একটি অপরিচিত দ্বীপে অভিযান চালাতে গেলে বেশ ভারী রকমের খরচা আছে। আর বর্তমানে ভিয়েতনাম যুদ্ধের টাইমে গভর্নমেন্ট এই মোনার্কের বাজেট খুবই কমিয়ে দিয়েছে, যে কারণেই তারা এই মুহূর্তে সিনেটরের সম্মুখে হাজির হয়েছে সরকারি তহবিল থেকে তাদের এই কাজের জন্য যাতে যথার্থ সাহায্য করা হয়। যদিও সিনেটর এইরকম একটি অপরিচিত দ্বীপে অভিযান চালানোর পিছনে টাকা পয়সা খরচা করতে একদমই আগ্রহী না, কিন্তু রান্ডা এবং হিউস্টন দুজনে মিলেই তাকে নানান রকম কথা বলে সরকারি তহবিলের জন্য রাজি করিয়ে নেয়। আর যখনই সিনেটর এই কাজের পারমিশন দিয়ে দেয়, সেই সুযোগেই রান্ডা তাকে আরো একটি অনুরোধ করে। কিন্তু কি সেই অনুরোধ? রান্ডা জানায় যেহেতু এটি একটি অপরিচিত দ্বীপ, তাই এখানে অভিযান চালাতে তাদের একটি সামরিক বাহিনীর সাহায্য লাগবে। ফলে সিনেটর এই অনুরোধ নির্দ্বিধায় মেনে নেয়, যার পর মিস্টার রান্ডা এবং ব্রুকস একটি বারে গিয়ে উপস্থিত হয় জেমস কনরাড নামক একটি ট্র্যাকারকে হায়ার করার জন্য, কারণ তারা যে আইল্যান্ডে যাচ্ছে সেটা সম্পূর্ণটাই অজানা। তাই তাদের অভিযান কমপ্লিট করে সেখান থেকে নির্দ্বিধায় বেরিয়ে আসার জন্য এমন একজনকে চাই যে নির্দিষ্ট পথ দেখিয়ে তাদেরকে সেখান থেকে বের করে আনবে। আর যেই ব্যক্তির সঙ্গে তারা এই মুহূর্তে দেখা করতে এসেছে মানে এই জেমস একজন দক্ষ ট্র্যাকার। এবার রান্ডা এবং ব্রুকস যখন জেমসের সঙ্গে দেখা করে তাকে এইরকম একটি অজানা দ্বীপে অভিযানের ব্যাপারে জানায়, প্রথমে সে একদমই ইন্টারেস্ট দেখায় না, কিন্তু অধিক টাকার বিনিময়ে অ্যাট লাস্ট জেমস তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ভিয়েতনাম যুদ্ধ শেষ করে সেনাবাহিনীরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু এই দেশেই থাকা একজন কর্নেল পেস্টন প্যাকার্ডকে উপরমহল থেকে কল করে জানানো হয় একটি অজানা দ্বীপে অভিযান চালানোর জন্য সামরিক বাহিনী দরকার। আর এই মুহূর্তে উপরমহল থেকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে তাকেই। আর কর্নেল প্যাকার্ড এই দায়িত্ব পেয়ে সঙ্গে সঙ্গেই তার টিম নিয়ে রেডি হয়ে যায়। পরবর্তীতেই আমরা দেখতে পাই তারা সকলে একটি যুদ্ধ জাহাজে, কিছু যুদ্ধ হেলিকপ্টার এবং গোলা বারুদ সহ নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমরা আরো নতুন কিছু চরিত্রের সঙ্গেও পরিচিত হই, যেমন ম্যাসেন ওয়েভার নামক একটি লেডি ফটোগ্রাফারও তাদের সঙ্গে যোগ দিয়েছে, মানে এই অভিযানে ওয়েভার একজন ফটোগ্রাফার হিসেবেই কাজ করবে। এছাড়াও ব্রুকসের একজন সহযোগী ভূতত্ত্ববিদ সানলিন এবং সঙ্গে রয়েছে এক দল বিজ্ঞানী। এবার জাহাজে উপস্থিত হয়েই ওয়েভার এই অভিযান সম্বন্ধে কিছুটা সন্দেহ প্রকাশ করে, কারণ সে জানতো এই টিম একটি অজানা দ্বীপে অভিযান চালাচ্ছে শুধুমাত্র সেখানকার প্রাকৃতিক সম্পদ সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য, মানে যে সমস্ত জিনিসের সাহায্যে মানব জাতির উপকার হতে পারে। এমনকি মিস্টার রান্ডা সিনেটরের থেকে পারমিশন নিয়েছে এই কথা বলেই। কিন্তু এখন এই জাহাজে প্রচুর পরিমাণে গোলাবারুদ দেখে ওয়েভার বুঝতে পারে এই টিম নিশ্চয়ই সকলের থেকে কিছু লুকাতে চাইছে। যাই হোক, এরপর জাহাজের একটি রুমে সমস্ত টিম একত্রে উপস্থিত হওয়ার পর এই মিশনের ফিল্ড সুপারভাইজার ভিক্টর সবাইকে উদ্দেশ্য করে জানিয়ে দেয়, আমরা যে দ্বীপের উদ্দেশ্যে বর্তমানে রওনা হয়েছি সেই দ্বীপে হয়তো এখনো পর্যন্ত কোনো মানুষ কোনো দিনই পা রাখেনি। আর স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওই দ্বীপের চারিদিকে অল টাইম ঝড় ঝঞ্ঝা লেগেই থাকে, যে কারণেই পুরো দুনিয়া থেকে এই দ্বীপ এখনো পর্যন্ত আলাদা। কিন্তু আমাদের প্ল্যান কর্নেল প্যাকার্ডের এই হাওয়াই টিমের সাহায্য নিয়ে মানে হেলিকপ্টারের মাধ্যমে ওই ঝড় অতিক্রম করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো, যার পরেই শুরু হবে আমাদের আসল অভিযান। কিন্তু কি সেই অভিযান?
এখানে মিস্টার ব্রুক সকলকে জানায় আমাদের মূল উদ্দেশ্য ওই আইল্যান্ডের নিচে মানে মাটির নিচে কি কি খনিজ পদার্থ আছে সেটা উদ্ধার করা। যদিও মিস্টার রান্ডার প্ল্যান কিন্তু সম্পূর্ণই আলাদা, যেটা প্রথমেই আমরা একবার শুনেছি, আর কিছুক্ষণের মধ্যেও সেটা আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো মিস্টার ব্রুকস আরো জানায় আমরা ওই আইল্যান্ডে উপস্থিত হয়েই প্রথমে কিছু বম্বিং করব, যার মাধ্যমে পুরো আইল্যান্ডে একটি ভাইব্রেশনের সৃষ্টি হবে, আর এর ফলেই আমরা ওই আইল্যান্ডের উপপৃষ্ঠ সম্বন্ধে একটা সঠিক ম্যাপ পেয়ে যাব এবং একই সঙ্গে আমরা সেখানকার মাটির ডেনসিটি সম্বন্ধেও জানতে পারবো, যার পর আমরা ওই আইল্যান্ডে ল্যান্ড করে আমাদের প্রয়োজন মতো পরীক্ষা নিরীক্ষা চালাবো। আর অ্যাট লাস্ট আমরা পৌঁছবো ওই আইল্যান্ডের একদম নর্থ সাইডে, কারণ রিফিউলিং টিম ঠিক 3 দিনের মধ্যেই আমাদের সঙ্গে মিট করবে ওই আইল্যান্ডের একদম উত্তর সাইডে। আর এই সমস্ত কিছুর জন্য আমাদের হাতে টাইম থাকবে মাত্র 3 দিন। ওকে, তো এরপর বেশ কিছুদিন তারা সমুদ্রে পাড়ি দেওয়ার পর অবশেষে হাজির হয় ওই দ্বীপের একদম কাছাকাছি। কিন্তু তারা দেখতে পায় তাদের ধারণা অনুযায়ী সেখানে সত্যি সত্যি বিধ্বংসী ঝড় শুরু হয়েছে, যেটা এই জাহাজের মাধ্যমে অতিক্রম করা কখনোই সম্ভব না। ফলে জাহাজ এখানেই ত্যাগ করে সেই সমস্ত হেলিকপ্টারের মাধ্যমে তারা রওনা হয় ওই দ্বীপের উদ্দেশ্যে। যার পর প্রায় বেশ কিছুটা টাইম ওই ঝড়ের মধ্যে দিয়ে একটি উত্তাল যাত্রার পর অবশেষে তারা উপস্থিত হয় স্কাল আইল্যান্ডে, যেটা দেখে তারা সকলেই অবাক হয়ে যায়, কারণ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাদের সকলকেই মুগ্ধ করে। এমনকি হেলিকপ্টারে থাকা অবস্থাতেই ওয়েভার চারিদিকের ফটো ক্লিক করতে শুরু করে, যার পর তারা তাদের প্ল্যান মতো ওই হেলিকপ্টারগুলি থেকেই বোম ফেলে বিস্ফোরণ ঘটাতে শুরু করে। কিন্তু এই সবের মধ্যেই হঠাৎই একটি গাছ উড়ে এসে একটি হেলিকপ্টারকে ধ্বংস করে, আর তারপরেই তাদের সকলের সম্মুখে উপস্থিত হয় এই আইল্যান্ডের রাজা কং। এবার হঠাৎই এত বড় একটি দানবকে দেখে কর্নেল প্যাকার্ড সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ করার অর্ডার দেয়। ফলে সমস্ত সেনাবাহিনীরা অর্ডার অনুযায়ী হেলিকপ্টার থেকেই তার উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু এর ফলেই কং রেগে গিয়ে এক এক করে সমস্ত হেলিকপ্টারের উপর আক্রমণ করে ধ্বংস করে দেয়, আর সমস্ত হেলিকপ্টারগুলি ক্র্যাশ হয়ে মাটিতে পতিত হয় এবং সকলেই একে অপরের থেকে আলাদা হয়ে পড়ে। যদিও ক্ষণিকের মধ্যেই কিছু কিছু জন একত্রে মিলিত হয়, যার পর আমরা দেখতে পাই তারা সম্পূর্ণই 2টি দলে বিভক্ত হয়ে গেছে। একদিকে কর্নেল প্যাকার্ডের সঙ্গে তার বাহিনীর কিছু লোকজন, যাদের সঙ্গেই রয়েছে মিস্টার রান্ডা, আর অন্যদিকে আমাদের লোকি ভাইসা, সরি ট্র্যাকার জেমস, ফটোগ্রাফার ক্যাপ্টেন মার্ভেল। এই আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এত ক্যারেক্টার এখানে রয়েছে যে নামগুলি গোলমাল হতে বাধ্য। আচ্ছা, আপনারা বলুন তো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কতগুলি অভিনেতা অভিনেত্রী এই মুভিতে রয়েছে? দেখি কতজন ঠিক বলতে পারেন। ওকে, তো কংয়ের এই আক্রমণের ফলে তাদের অনেক মেম্বারই আহত হয় এবং অনেক মেম্বার মারাও যায়। কিন্তু এই মুহূর্তে তারা 2টি টিমে বিভক্ত হয়ে পড়লেও তাদের মেন লক্ষ্য কিন্তু ওই আইল্যান্ডের উত্তর দিকে যাওয়া, যাতে রিফিউল টিম তাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু কর্নেল প্যাকার্ড ওই ভয়ঙ্কর দানবের হামলায় এতটাই রাগান্বিত হয়ে পড়ে যে সে তার সঙ্গে থাকা রান্ডাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে জানতে চায় এই আইল্যান্ডে যে তারা অভিযান চালাতে এসেছে এর প্রধান কারণ কি। কারণ কর্নেল এতক্ষণে খুব ভালো মতোই বুঝতে পেরেছে এখানে শুধুমাত্র ন্যাচারাল রিসোর্স খোঁজ করতে তারা আসেনি। আর এই মুহূর্তে মিস্টার রান্ডাও কর্নেলের বন্দুকের সামনে দাঁড়িয়ে তাকে জানিয়ে দেয়, আপনি একদম ঠিক ভেবেছেন, মানব জাতির সঙ্গে সঙ্গে মনস্টাররাও এই পৃথিবীতে রয়েছে। কিন্তু বিগত 30 বছর ধরে আমার এই কথা কেউ বিশ্বাস করছে না, এমনকি কেউ কেউ আমাকে পাগল বলতেও দ্বিধাবোধ করেনি, যে কারণেই আমি এই দ্বীপে উপস্থিত হয়েছি প্রমাণ হাসিল করার জন্য। কর্নেল প্যাকার্ড তখন জানতে চায় কে আপনি, যার পর মিস্টার রান্ডা তার অতীতের একটি ঘটনা জানায়, যে ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি 30 বছর আগে লটন নামক যে জাহাজ হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল সেটা আসলে একটি মনস্টারের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল, যে জাহাজে থাকা প্রায় 1000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। শুধুমাত্র মিস্টার রান্ডাই ওই জাহাজ থেকে বেঁচে গিয়েছিল, যার পর এই 30 বছর ধরে সে প্রমাণ করার চেষ্টা করছে এই পৃথিবীতে আমাদের সঙ্গে সঙ্গে এই রকম মনস্টাররাও আছে। আসলে মানব সভ্যতার বিকাশ হওয়ার আগে এই সব মনস্টারগুলি এই পৃথিবীতে রাজত্ব করত, আর এই মুহূর্তে তারা আবারও এক এক করে ফিরে আসছে। তাই আজও যদি আমরা চুপচাপ বসে থাকি তাহলে একসময় আবারও এই পৃথিবী তাদের দখলে চলে যাবে, আর তখন আমাদের বেঁচে থাকা খুবই দুষ্কর হয়ে পড়বে। যে কারণেই আমি এই মোনাক সংস্থা গঠন করি, যার মাধ্যমে আমি এই সমস্ত অপরিচিত দানবদের খুঁজে বের করার চেষ্টা করি। এবার এই সব শুনে তো কর্নেল আরো রেগে যায়, কারণ সে এইটা ভেবে অবাক হয়ে যায় মিস্টার রান্ডা এই মনস্টারের ব্যাপারে জেনেও তাদেরকে এখানে নিয়ে এসেছে। কিন্তু মিস্টার রান্ডা তার থেকে ক্ষমা চেয়ে তাকে রিকোয়েস্ট করে, দয়া করে আমাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে চলো এই মনস্টারের প্রমাণ সহ, যাতে আমি গভর্নমেন্টের সঙ্গে কথা বলে আর্মি পাঠাতে পারি এই মনস্টারকে হত্যা করার জন্য। কিন্তু কর্নেল প্যাকার্ড জানিয়ে দেয় এই কাজের জন্য আমি একাই যথেষ্ট। আসলে কংয়ের হামলায় কর্নেলের টিমের বহুজন মারা যাওয়ার পর
কর্নেল মনে মনে ডিসাইড করেই নিয়েছিল এর বদলা সে নেবেই। আর সেই মতোই সে বেঁচে থাকা বাকিদেরকে নিয়ে ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন হেলিকপ্টারের কাছে পৌঁছে সেখান থেকে নানান রকম হাতিয়ার সংগ্রহ করতে শুরু করে, যার মাধ্যমে সে কংকে হত্যা করতে পারে। কিন্তু এরই মধ্যে তারা একটি বাঁশের বনের মধ্যে দিয়ে যাওয়ার টাইমে মাকড়সার মতো দেখতে একটি দৈত্যাকার জন্তু তাদের উপর আক্রমণ করে বসে, যার হামলায় একটি সৈন্য মারাও যায়। কিন্তু লাস্ট পর্যন্ত তারা গুলি করে ওই জন্তুটিকে মারতে সক্ষম হয়। এদিকে দুই টিমই তাদের ওয়্যারলেসের মাধ্যমে চেষ্টা করতে শুরু করে অন্য কেউ বেঁচে আছে কিনা তাদের সঙ্গে যোগাযোগ করার। আর এরই মধ্যে চ্যাপম্যান নামক একটি সৈন্যের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে, যে সম্পূর্ণ একা রয়েছে। তাই কর্নেল ডিসাইড করে তার টিম নিয়ে সে সর্বপ্রথম চ্যাপম্যানকে উদ্ধার করবে, যার পরেই সে রওনা হবে উত্তর দিকের উপকূলে। অন্যদিকে আরেকটি টিম মানে জেমস ও এভার যেদিকে রয়েছে, তারা ওয়্যারলেসের মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পেরে জেমসের নির্দেশ মতো সকলে মিলে উত্তর দিকে রওনা হয়। রাস্তাতে তারা একটি দৈত্যাকার ষাঁড়ের মুখোমুখি হয়, কিন্তু সৌভাগ্যবশত সে তাদের কিছুই করে না। কিন্তু এর পরবর্তীতেই দুর্ভাগ্যবশত একটি জায়গায় কিছু উপজাতিরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ফলে নিরুপায় হয়ে যখন তারা নিজেদেরকে রক্ষা করতে লড়াই করার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই আমেরিকান সেই পাইলট হ্যাঙ্ক মার্লো তাদের সম্মুখে উপস্থিত হয়। কি বুঝতে পারছেন না ইনিকে? মুভির একদম শুরুতেই যে দুটি বিমান এই দ্বীপে ক্র্যাশ করেছিল তার মধ্যেই একজন পাইলট হলো এই হ্যাঙ্ক মার্লো। মানে এই 30 বছর সে এই দ্বীপেই কাটিয়েছে, আর এই উপজাতিদের সঙ্গে থাকার কারণেই সে এখনো পর্যন্ত বেঁচে আছে। যাই হোক, এখানে হ্যাঙ্ক দুই গ্রুপকেই বোঝায় তারা কেউই কারো শত্রু না। ফলে এরপরেই জেমসের টিম এই হ্যাঙ্ক মার্লোর কথা মতো সোজা গিয়ে উপস্থিত হয় এই উপজাতিদের আস্তানায়, যে জায়গার একটি দিক সম্পূর্ণই বাঁশের বেড়া দিয়ে ঘেরা। যেটা দেখেই ওয়েভার জানতে চায় এই বাঁশের দেওয়াল কি কংকে আটকানোর জন্য? তখনই হ্যাঙ্ক জানায় একদমই না, কং এই উপজাতির কাছে দেবতার মতো, কারণ সেই এদেরকে রক্ষা করে। কিন্তু প্রশ্ন হলো কাদের থেকে রক্ষা করে? এখানেই আমরা জানতে পারি এই দ্বীপের নিম্নভাগে মানে মাটির নিচে বসবাস করে স্কাল কলার নামক এক ধরনের হিংস্র প্রাণী, যারা একসময় এই উপজাতিদের নৃশংসভাবে হত্যা করে চলছিল। কিন্তু তাদের থেকে কংই এই উপজাতিদের রক্ষা করতে শুরু করে, আর সেই থেকেই এই উপজাতি কংকে একজন দেবতা হিসাবে দেখে। মানে এখান থেকে খুব পরিষ্কারই বোঝা যায় কং কোনোদিনই কোনো মানুষের ওপর আক্রমণ করে না। কিন্তু তাহলে ওই সমস্ত হেলিকপ্টারগুলিকে কং কেন ধ্বংস করলো? এই কথার উত্তরে হ্যাঙ্ক জানায় কং হলো এই দ্বীপের রাজা, আর কেউ যদি কোনো রাজত্বে বিনা কারণে বোম্বিং করে তাহলে কোনো রাজাই হয়তো তাদেরকে ছেড়ে দেবে না, যে কারণে সে তাদের হেলিকপ্টারগুলির উপর আক্রমণ করেছিল। আর তাছাড়া আরো একটি কারণ রয়েছে, মাটির নিচে বসবাসকারী ওই স্কাল কলারদের একটি লিডার রয়েছে, যার আকৃতি এই সমস্ত ছোটখাটো স্কাল কলারদের থেকে অনেক বড়। আর এই সমস্ত বোম্বিং এর ফলে সে যদি একবার মাটির উপরে উঠে আসে তাহলে কংও হয়তো তাকে হারাতে পারবে না। ফলে এখানকার সমস্ত উপজাতি হয়তো মারা যাবে। তাই কং কিছুতেই চায় না এইভাবে এই দ্বীপের মধ্যে কেউ বোম্বিং করুক। ওকে, তো এই সমস্ত কিছু শোনার পর জেমস হ্যাঙ্ককে জানায় 3 দিনের মধ্যেই তাদেরকে এই দ্বীপের একদম উত্তর উপকূলে পৌঁছতে হবে, যেখান থেকে রিফিউল টিম তাদেরকে উদ্ধার করবে। কিন্তু এই কথা শুনে হ্যাঙ্ক তাদেরকে জানিয়ে দেয় 3 দিন কেন, 30 দিন চেষ্টা করলেও তারা কিছুতেই পায়ে হেঁটে ওই উপকূলে পৌঁছতে পারবে না। তার আগেই বিভিন্ন হিংস্র প্রাণীদের হাতে তারা সকলেই মারা যাবে, যেমন ঠিক তার সঙ্গী মারা গিয়েছিল। মানে হ্যাঙ্কের সঙ্গে আরেকটি পাইলট যে লড়াই করছিল, কংকে দেখার পর তারা একই সঙ্গে এই উপজাতিদের সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু পরবর্তীতে এখান থেকে বেরোতে গিয়ে স্কাল কলারদের হাতে এসে মারা যায়, যার পর হ্যাঙ্ক তাদের বিধ্বস্ত হয়ে যাওয়া যুদ্ধ বিমানের কিছু অংশ নিয়ে কোনো রকমের একটি ছোট্ট নৌকা তৈরি করছে এখান থেকে বেরোনোর জন্য। আর এখন যদি তারা সকলে মিলে কোনো রকমের সেটাকে চালু করতে পারে তাহলে তার সাহায্যেই তারা হয়তো উপকূল পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফলে সকলে মিলেই কাজে লেগে পড়ে ওই নৌকা চালু করার আশায়। অন্যদিকে আমরা দেখতে পাই চ্যাপম্যান মানে যে সৈনিক একদমই একা হয়ে পড়েছিল, সে আবারও কংকে দেখতে পায়। আর এখানেই আমরা দেখতে পাই হেলিকপ্টারগুলিকে ধ্বংস করার কারণে কং নিজেও অনেকটা আহত হয়ে পড়েছে। কিন্তু এই মুহূর্তে সে একটি নদী থেকে জল পান করার টাইমে ওই নদীতে থাকা একটি অক্টোপাস কং এর উপর আক্রমণ করে বসে। যদিও কিছুক্ষণের মধ্যেই কং ওই অক্টোপাসকে হত্যা করে তাকে খেতে শুরু করে। আর চ্যাপম্যান এই সব দেখেই সেখান থেকে সাইড হয়ে যায় এবং নানান রকম ভাবে চেষ্টা করতে শুরু করে ওয়্যারলেসের মাধ্যমে তাদের বাকিদের সঙ্গে আবারও যোগাযোগ করতে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি স্কাল কলার তাকে হত্যা করে। এদিকে জেমসের টিম হ্যাঙ্কের ওই নৌকা কোনো রকম ভাবে চালু করে সেখানকার স্থানীয়দের বিদায় দিয়ে রওনা হয় উত্তর উপকূলের উদ্দেশ্যে। কিন্তু মাঝ পথেই তাদের সঙ্গে থাকা এই মিশনের ফিল্ড সুপারভাইজার ভিক্টরকে এক ধরনের হিংস্র মাংসাশী প্রাণী ওই নৌকা থেকে তুলে নিয়ে যায়। মানে তার গল্প এখানেই সমাপ্ত হয়, যার পর তারা সৌভাগ্যবশত কর্নেলের টিমের সঙ্গে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আর অ্যাট লাস্ট তারা সকলে পুনরায় একত্রিত হয়।
কিন্তু এখানে যখন জেমস সকলকে জানায় ওই বোটের মাধ্যমেই তারা সকলে নির্দ্বিধায় উত্তর উপকূলে পৌঁছে যাবে, তখনই কর্নেল জানায় এখনই আমাদের পক্ষে এখান থেকে চলে যাওয়াটা সম্ভব না, কারণ আমার টিমের একজন এখনো মিসিং, যে আমাদের সঙ্গে একবার ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করেছিল। তাই তাকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউই যেতে পারি না। আর খুব সম্ভবত আমার ওই টিম মেম্বার রয়েছে এই দ্বীপের দক্ষিণ দিকে। যেটা শুনে হ্যাঙ্ক সঙ্গে সঙ্গে জানায় দক্ষিণ দিকে যাওয়াটা আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ ওই দিকে স্কাল কলারদের রাজত্ব। তাই দক্ষিণ দিকে যাওয়াটা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু তাও সকলে কর্নেলের কথায় রাজি হয়ে চ্যাপম্যানকে খোঁজার জন্য দক্ষিণ দিকে রওনা হয়। এবার বেশ কিছুটা পথ অতিক্রম করার পর তারা একটি নিষিদ্ধ জায়গায় এসে উপস্থিত হয়, যেখানে বড় বড় কঙ্কালে ভর্তি। হ্যাঙ্ক এইসব কঙ্কাল দেখেই জানিয়ে দেয় এই কঙ্কালগুলি হলো কংয়ের পূর্বপুরুষদের, যারা স্কাল কলারদের সঙ্গে লড়াইয়ে এখানেই মারা গেছে। আর তখন থেকেই এই এলাকা সাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ। এবার এই সব শুনে কিছু জন সঙ্গে সঙ্গেই জানায় এইখান থেকে আমাদেরকে এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু কর্নেল এখনো তার লক্ষ্যে অবিচল। সে জানায় চ্যাপম্যানকে উদ্ধার না করে আমি এখান থেকে কখনোই ফিরে যাব না। ফলে অনিচ্ছা সত্ত্বেও সকলে মিলে কর্নেলের সঙ্গে ওই এলাকার মধ্যে দিয়ে এগোতে শুরু করে। আর দুর্ভাগ্যবশত সেখানেই তাদের সামনে উপস্থিত হয় একটি স্কাল কলার, যাকে দেখে প্রথম দিকে তো তারা কোনো রকমের সেখানে লুকিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে বাধ্য হয়েই তারা সকলে মিলে তার উপর গুলি চালাতে শুরু করে। আর এরই মধ্যে সেখানে উপস্থিত হয় এক ঝাঁক মাংসাশী সেই পাখি। ফলে সকলেই তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কিন্তু স্কাল কলারকে তারা কিছুতেই আটকাতে পারে না। ফলে এই মিশনের হেড রান্ডা সহ বেশ কিছু সৈন্যকে ওই স্কাল কলার হত্যা করে। আর অ্যাট লাস্ট কোনো রকমের সেখানে মাটিতে থাকা গ্যাসের সাহায্য নিয়ে আগুন জ্বালিয়ে ওই স্কাল কলারটিকে তারা হত্যা করতে সক্ষম হয়। যার পর হ্যাঙ্ক আবারও সকলকে রিকোয়েস্ট করে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে চলে যাওয়া উচিত। কিন্তু এত কিছুর পরেও কর্নেল জানায় চ্যাপম্যানকে ছাড়া আমি এখান থেকে কখনোই যাব না। যেটা শুনে জেমস এই মুহূর্তে তাকে জানায় চ্যাপম্যান আর আমাদের মধ্যে নেই, কারণ একটু আগেই যে স্কাল কলার আমাদের উপর হামলা করেছিল তার মুখ থেকে একটি মানব খুলি নির্গত হয়েছিল, যার সঙ্গেই আটকে ছিল চ্যাপম্যানের লকেট। মানে চ্যাপম্যান ওই স্কাল কলারের কারণেই মারা গেছে। কিন্তু এটা শুনেও কর্নেল জানিয়ে দেয় তাও আমি সামনের দিকে এগোবো, কারণ চ্যাপম্যানের হেলিকপ্টার যেখানে ক্র্যাশ হয়েছিল আমাকে সেখানে পৌঁছতেই হবে, যেখান থেকেই আমি কংকে হত্যা করার হাতিয়ার উদ্ধার করতে পারবো। এবার কংকে হত্যা করার কথা শুনেই হ্যাঙ্ক সঙ্গে সঙ্গেই জানায় এটা তুমি কখনোই করতে পারো না, কারণ সে এই আইল্যান্ডের রাজা, যে ওই স্কাল কলারদের থেকে এখানকার উপজাতিদের অল টাইম রক্ষা করে আসছে। তাই তাকে হত্যা করলে ওই স্কাল কলাররা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, যেটা আমাদের জন্য ক্ষতিকারক। মানে তখন আমরা এখান থেকে আর কিছুতেই বেরোতে পারবো না। কিন্তু তাও কর্নেল কারোর কোনো কথাই শুনতে রাজি হয় না। সে মনস্থির করে সে কংয়ের থেকে বদলা নেবেই। ফলে জেমসের রিকোয়েস্টে কর্নেল এবং তার টিমকে আলাদা রেখে জেমস সাধারণ মানুষদের নিয়ে আবারও তার বোর্ডের উদ্দেশ্যে রওনা হয়। আর কর্নেল তার টিম নিয়ে অ্যাট লাস্ট সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে যায়, যেখান থেকেই সে জ্বালানি তেল ও কিছু বিস্ফোরক সংগ্রহ করে কংকে হত্যা করার জন্য একটি ফাঁদ তৈরি করে। এদিকে রাত হয়ে আসায় জেমস এবং ওয়েভার যখন একটি পাহাড়ের চূড়ায় উপস্থিত হয়ে দেখার চেষ্টা করে তাদের বোট আর কত দূরে আছে, ঠিক তখনই তাদের সামনে উপস্থিত হয় কং। কিন্তু এই মুহূর্তে কং তাদের কিছুই করে না, যেটা দেখে ওয়েভার সাহস করে তার গায়ে হাতও দেয়। এবং হ্যাঙ্ক যে তাদেরকে একদম সঠিক ঘটনা বলছিল এইটার প্রমাণও তারা এই মুহূর্তে পেয়ে যায়। মানে সত্যি কোনো কারণ ছাড়া কং কোনো মানুষের উপরেই আক্রমণ করে না। অন্যদিকে কংকে প্রলুব্ধ করার জন্য কর্নেল প্যাকার্ড আবারও বিস্ফোরণ ঘটায়, যেটা দেখা মাত্রই কং সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয়। কিন্তু সেখানে উপস্থিত হতেই জলে ঢেলে রাখা জ্বালানি তেলে আগুন জ্বালিয়ে কংকেও তারা জ্বালিয়ে দেয়, যাতে আহত হয়ে কং সেখানে ঝিমিয়ে পড়ে। যেটা দেখে কর্নেল তখনই কিছু বোম সেট করতে শুরু করে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জেমস, ওয়েভার এবং হ্যাঙ্ক সেখানে উপস্থিত হয়ে কর্নেলকে এই কাজ করতে বারণ করে। এমনকি কর্নেলের বাকি টিম মেম্বাররাও তাকে বোঝানোর চেষ্টা করে কংকে হত্যা করাটা তাদের একটি বড় ভুল হবে, যদিও কর্নেল এখনো কারোর কথাই শুনতে রাজি না। এবার এই নিয়েই তাদের যখন নিজেদের মধ্যেই কথা কাটাকাটি শুরু হয়, ঠিক তখনই মাটির নিচে থেকে বেরিয়ে আসে সব থেকে বড় স্কাল কলার, মানে যার কথাই হ্যাঙ্ক এর আগে সকলকে জানিয়েছিল। এবার তাকে দেখা মাত্রই সেখানে থাকা সকলেই পালিয়ে যায়, শুধুমাত্র কর্নেল ছাড়া, কারণ কর্নেলের এখনো ইচ্ছা বোমের মাধ্যমে কংকে হত্যা করা। কিন্তু শেষ পর্যন্ত ঘায়েল কং তার হাতের আঘাতেই কর্নেলকে হত্যা করে, যার পর শুরু হয় ওই বড় স্কাল কলারের সঙ্গে কংয়ের ফাইট। কিন্তু এখন যেহেতু কং অনেকটাই ঘায়েল, তাই স্কাল কলার খুব সহজেই তাকে হারিয়ে দেয়। আর তারপর সোজা রওনা হয় বাকিদেরকে হত্যা করার আশায়। এদিকে এরা সকলে ছুটতে ছুটতে সকাল হয়ে আসায় তারা যখন বুঝতে পারে স্কাল কলার তাদের খুবই কাছাকাছি এসে পড়েছে, ঠিক তখনই
কোল নামক একজন সৈন্য ইচ্ছা করেই দাঁড়িয়ে পড়ে তার কাছে থাকা বোমের মাধ্যমে ওই স্কাল কলারকে আঘাত করার জন্য, কিন্তু স্কাল কলার চালাকি করে তাকে না খেয়ে তার লেজের আঘাতে তাকে দূরে ছিটকে দেয়। আর তারপর আবারও রওনা হয় বাকিদেরকে হত্যা করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই যখন স্কাল কলারের সম্মুখে বাকিরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, ঠিক তখনই আবারও সেখানে এন্ট্রি নেয় কং এবং এক লাস্ট শুরু হয় তাদের ফাইনাল ফাইট, যেখানে প্রথম দিকে কং তার সঙ্গে পেরে উঠতে না পারলেও লাস্ট পর্যন্ত সেখানেই পড়ে থাকা একটি জাহাজের নোঙর ব্যবহার করে কং তাকে গুরুতর আহত করে। কিন্তু তাকে সম্পূর্ণ মেরে ফেলার আগে কং ওয়েভারকে বাঁচাতে যায়, কারণ কং এবং স্কাল কলারের লড়াইয়ে ওয়েভার গুরুতরভাবে আহত হয়ে নদীতে পড়ে গিয়েছিল, যেটা দেখতে পেয়েই কং তাকে জলে ডুবে যাওয়ার হাত থেকে উদ্ধার করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবারও ওই স্কাল কলার তার উপর আক্রমণ করে বসে, কিন্তু এইবার কং তার জিভ টেনে ছিঁড়ে তাকে হত্যা করে আর তারপর তার হাতে থাকা ওয়েভারকে জেমসের কাছে ফিরিয়ে দেয়। অ্যাট লাস্ট আমরা দেখতে পাই ওয়েভারের জ্ঞান ফেরার পর বেঁচে থাকা সকলে মিলেই তাদের সেই নৌকার মাধ্যমে পৌঁছে যায় ওই দ্বীপের একদম উত্তর উপকূলে, যেখান থেকে 3টি হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করে। আর কং তার নিজের স্টাইলে বুকে ঘুষি মেরে জানিয়ে দেয় এই আইল্যান্ডের রাজা একমাত্র সেই। মিড ক্রেডিট সিনে দেখা যায় হ্যাঙ্ক এতদিন পর তার নিজের বাড়িতে ফিরলে তার স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক ছেলে সকলেই তাকে দেখে অবাক হয়ে যায়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জেমস এবং ওয়েভারকে মনার্কের একটি অফিসে আটকে রাখা হয়েছে এই মিশন সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, যেখানে ব্রুকস এবং লিন দুজনে মিলেই উপস্থিত হয়ে তাদেরকে জানায় স্কাল আইল্যান্ডে আমরা যে দানব মানে কংকে দেখেছি সেই একমাত্র এই রকম দানব না, এই রকম প্রজাতির আরো বহু দানব রয়েছে। এই বলেই ব্রুকস তাদেরকে আবারও কিছু আর্কাইভ ফুটেজ দেখায়, যেখানে আমরা গডজিলা সহ মোথারা, রোদান এবং রাজা গিদোরার কিছু চিত্র দেখতে পাই। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। মানে এর পরবর্তীতে মনার্ক হয়তো এই সমস্ত প্রাগৈতিহাসিক প্রাণীদের খোঁজ করতে শুরু করবে, আর এই মুহূর্ত থেকে তারা এই কাজে জেমস এবং ওয়েভার দুজনকেই যুক্ত করে নেয়। ওকে, তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি হোয়াটসঅ্যাপেও চ্যানেল তৈরি করার অপশন এসেছে। তো আমি বা বাকি থাকি কেন, তৈরি করে ফেললাম দ্য বং উডের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমি ছোট ছোট মুভি সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।